তারপর এনসিপি জামাত যখন যুক্ত হয় তখন আপনার প্রতি অনেক মানুষ বা এনসিপির প্রতি অনেক মানুষ একটা সেন্স অফ বিট্রিয়াল কাজ করে। জামাত কি প্রো 24 নাকি এনটি 24? জামাত ডেফিনেটলি প্রো 24। তাহলে আমরা একটা প্রো 24 পার্টি। বিএনপি জামাত যেমন আগে একসাথে ছিল, বিএনপি জামাতের তো দীর্ঘদিনের সংসার ছিল। এই অ্যালায়েন্সটার পর ডক্টর তাসনিম জারা এবং তাসনুভা জাবিন এনসিপি ছেড়ে দেন। সো অ্যালায়েন্সটা কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউ আর উইলিং টু লেট গো অফ আপনার স্টার লিডার্স? যে কোনো রাজনৈতিক দল যারা সবাই মিলে শুরু করে তারা শেষ পর্যন্ত সবাই খায়। হাতের হোটেল আসলে কি হয়? ভাতের হোটেলে তো ভাত খাওয়ায়, সবাইকে ফ্রি ভাত খাওয়ায়। হারুন এটা বলছে যে আমি নেতা বানাই না, আমি নেতা ছোট করি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভাই আপনি প্লিজ টিভি আনসার দিন না। আমার এখনো ছবিটা মনে পড়ে, ঠ্যাং পুরে এটা একদম বুস্ট। ওইটা যখন আমি আয়না করেছিলাম। আয়নাঘর আসলে হয়টা কি? যদি আপনি পলিটিশিয়ান না হইতেন আপনি কি ধরনের জব করতেন? আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াইতাম, এই কারণে আমি আসলে বোরিং। ভাই আপনার কি মনে হয় যে এবারও ভোট দিতে গিয়ে আমরা দেখতে পারবো যে মরা মানুষ থেকে শুরু করে সবাই এসে ভোট দিয়ে যেতেছে? আশা করি এটা হবে না। আমরা যারা মারা গেছে তাদেরকে এই কষ্টটা এবার করতে দিব না। জুলাই মুভমেন্টের কথা ভাবলে আমাদের সবারই অনেক ইমোশন কাজ করে, কারণ আমরা ইয়াং যারা আছে আমরা এই ধরনের বিপ্লবী স্পিরিট বা রেভলিউশন কখনো এক্সপিরিয়েন্স করি নাই, এবং এই ধরনের রেভলিউশনের পিছনে বড় বড় লিডার থাকে, সেটার মধ্যে একজন ছিল নাহিদ ইসলাম, অ্যান্ড উই আর ভেরি ভেরি অনার্ড টু হ্যাভ হিম অন আওয়ার শো টুডে। থ্যাংক ইউ। 2024 সালের জুনে আপনি একজন ঢাকা ভার্সিটির গ্র্যাজুয়েট ছিলেন। 1.5 বছর পর আপনি হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল থিয়েটারে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেসেস। এই জার্নিটা আসলে কেমন ছিল ভাইয়া? এই জার্নিটা এটাই থাকবে। পলিটিক্যাল অ্যান্সার হয়ে যাবে আর কি। আপনি একটু নন পলিটিক্যাল আনসার দেন। জার্নিটা আমি বলবো মিরাকুলাস ছিল, এবং জুলাই 24 একটা মিরাকুলাস ঘটনা বাংলাদেশের ইতিহাসে, আমাদের জীবনে। আমরা জুলাই যারা দেখেছি বা জুলাইয়ের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, একটা তো হচ্ছে 2018 সালে আমি প্রথম বড় মুভমেন্ট কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক, সেই দুইটা মুভমেন্ট আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি পার্টিসিপেট করি। তো এর আগেও ফার্স্ট ইয়ার থেকেই পলিটিক্স নিয়ে ভাবনা। তো 18 সালের ওই মুভমেন্ট আমার জন্য একটা বড় ঘটনা ছিল আর কি, যে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নামতেছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা। তখন আমার কাছে মনে হয়েছে যে এই মুভমেন্টটাকে বেশি দূর আগানো গেল না, কোনো ফসল এটা থেকে আসলো না, এবং আমি যদি আরেকটু বড় হইতাম, আরেকটু ম্যাচিউর হইতাম, তাহলে এই মুভমেন্টে আমি আর অনেক কিছু করতে পারতাম। তখন তো আমি শুধু পার্টিসিপেন্ট ছিলাম। তা আমার মাথায় ওই 2018 ওই মিছিলের দৃশ্যগুলো সবসময় ঘুরতো, যে এই মিছিলগুলা আমরা, এবং 2024 যে মুভমেন্টের প্যাটার্ন, এটা কিন্তু 2018 সালের সাথে অনেকখানি মিল। ইভেন ইস্যুটাও মিল, কোটা সংস্কার, নিরাপদ সড়কের মতো ব্লকেট করা, স্কুলে কলেজের বিভিন্ন রাস্তায় রাস্তায়। 24 এইটা আনপ্রেডিক্টেবল ছিল, এইটা কেউ ভাবতে পারে নাই। আমরা সবসময় চাইতাম একটা গণঅভ্যুত্থান হবে, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে, কিন্তু 2024 নির্বাচনের পরে কিন্তু একটা ব্যাপক হতাশা তৈরি হয়েছিল যে আর কিছু হয়তো হবে না। এবং যারা ছাত্র রাজনীতিতে ছিল, বিরোধী ছাত্র রাজনীতি, তারা কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দেওয়া শুরু করছিল, যে 5 বছরের জন্য আবার চলে আসছে হাসিনা সরকার, আর সম্ভব না। এবং 24 নির্বাচন আগে আমরা ভাবতেছিলাম হয়তো বিএনপি কিছু একটা করবে বা একটা মুভমেন্ট, কিন্তু তেমন প্রতিরোধ হয় নাই, রেজিস্ট্যান্স হয় না। আপনি ঢাকা ভার্সিটিতে থাকতে কি আপনার কোনো দল ছিল বা আপনি কি কোনো দলের সাথে যুক্ত ছিলেন? আমরা নিজেরা একটা ছাত্র সংগঠন তৈরি করেছিলাম, গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে, যেটার কোনো মাদার অর্গানাইজেশন ছিল না, শুধু ক্যাম্পাস ভিত্তিক ছিল। কারণ এক্সিস্টিং কোনো অর্গানাইজেশনের সাথে বা পলিটিক্যাল আদর্শের সাথে আমরা ম্যাচ করতে পারতেছিলাম না। আর ওই দলটার গোলটা আসলে কি ছিল? দলটার গোলটা তো প্রাইমারিলি ছিল যে স্টুডেন্টের যে বেসিক রাইটসগুলো আছে সেটা ইনশিওর করা ক্যাম্পাসগুলোতে, পাশাপাশি পলিটিক্যাল লিটারেসি তৈরি করা। ছাত্রছাত্রীদের ক্যাম্পাসগুলোতে আমরা একটা ডিপলিটিসাইজেশন দেখতেছিলাম, যে রাজনীতি নিয়ে কেউ কথা বলে না বা সবাই এক ধরনের কম্প্রোমাইজে চলে গেছে। সেই জায়গা থেকে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে সবাই রাজনীতি নিয়ে কথা বলবে, সচেতন হবে এবং দায়িত্ব নিতে শিখবে, নাগরিক হয়ে ওঠার চেষ্টা। তো
প্রাইমারি এটাই লক্ষ্য ছিল। তো এমনিতে আমরা পুরা বিশ্ববিদ্যালয় জীবনে নানান আন্দোলনের মধ্য দিয়ে গেছি। 18 সালের আন্দোলন এবং আমি 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। হারছিলাম যদিও এবং সেই নির্বাচনটাও রিগড হইছিল। ও আচ্ছা। নানান অভিজ্ঞতার মধ্যে কিন্তু আমরা 23 সালের শেষে এসে তারপর আমরা স্টাডি সার্কেল করছি। আমরা প্রায় 1-1.5 বছর, যেটা পাঠচক্র আগে আমরা শুনতাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এগুলো হয় আরকি। 18 সালের মুভমেন্ট নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোসটা কি? 18 সালের মুভমেন্টে আমার তো আফসোস যে নিরাপদ সড়ক, এটাই তো অনেক বিশাল। কিন্তু এই মুভমেন্টটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। কোনো আউটকাম ছিল না। এবং এই মুভমেন্টটা কন্টিনিউ করা যায় না। লিডারশিপ ছিল না। আসলে মুভমেন্ট থেকে আমরা কি পাইছি? একটা আইন পাইছিলাম আর কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু মুভমেন্টটা যেই ব্যাপক ছিল এবং যে পরিমাণ নির্যাতন, দমন-পীড়ন ওই সময় হইছে, সেই অনুযায়ী কিন্তু আমরা মুভমেন্ট থেকে কোনো ফসল তুলতে পারিনি। কিন্তু সবচেয়ে বড় আউটকাম ছিল যে একটা জেনারেশন তৈরি হইছে। এই জেনারেশনটাই কিন্তু 24 এর গণঅভ্যুত্থান ঘটাইছে। ভাইয়া, আপনাকে যারা বলে জুলাই মুভমেন্টের সুবিধাবাদী, আপনি তাদেরকে কি বলতে চান? কে বলে? সুবিধাবাদী? সুবিধাবাদী বলে? হ্যাঁ। আপনারা পুরা জুলাই মুভমেন্টটা সাজাইছেন যাতে আপনারা ক্ষমতায় আসতে পারেন। আপনি তাদেরকে কি বলতে চান? তো মনে হয় আওয়ামী লীগ বলে। আপনি তাদেরকে কি বলতে চান? তাদেরকে কিছু বলতে চাই না। যদি তারা এই জায়গায় আসুক তাহলে তারা বুঝতে পারবে। ভাইয়া, এনসিপি নিয়ে অনেক মানুষের অনেক অ্যালিগেশন যে এনসিপি খুবই করাপ্ট এবং আপনার সিনিয়র লিডাররা অনেক করাপশনে জড়িত হয়ে গেছে। আপনার কি মনে হয় যে আপনি এনসিপিকে দুর্নীতিমুক্ত রাখতে পেরেছেন? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভাই, এবং আপনি প্লিজ টিভি আনসার দিন না। ও মা! আমার করাপশনের অভিযোগ আসছে। আমাকে তো এটা সিরিয়াসলি এটা ডিফেন্ড করতে হবে। এটা তো আমি হাসি ঠাট্টায় বলে আচ্ছা, দিতে ভাইয়াকে পারবো আমরা না। সিরিয়াসলি ডিফেন্ড করতে দেই। দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ আছে এনসিপির অনেক লিডারের বিরুদ্ধে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো সব এনসিপির কাঁধে আসে। যদিও দুইটা কিন্তু এখন ডিফারেন্ট অর্গানাইজেশন। দুর্নীতিকে আমি একটা ফান্ডামেন্টাল প্রবলেম আকারে দেখি এবং দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে স্টেট পাওয়ার। দুর্নীতির অভিযোগ কাদের, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলোর অভিযোগ কাদের বিরুদ্ধে শোনা যায়? যারা রাষ্ট্র ক্ষমতার সাথে, সরকারি সুবিধা অসুবিধার সাথে নানাভাবে সংশ্লিষ্ট। এনসিপিকে বলা হয় কিংস পার্টি বা সরকারি সুবিধা পাইছে, এই কারণে কিছু অভিযোগ আসছে। বাট এনসিপি কিন্তু কোনো সরকারি দল ছিল না। নানা ব্লেসিং পাইছে, যেটা অন্য দলগুলোও পাইছে। ফলে সেই জায়গায় অভিযোগ আসছে, এটা আমি অস্বীকার করব না। আমরা কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করছি, অ্যাকাউন্টেবল থাকার চেষ্টা করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা ওপেনলি তো প্রমাণ চাইছি সবার কাছ থেকে। ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি অ্যাটলিস্ট আমরা শুরু করার চেষ্টা করছি। ক্রাউড ফান্ডিং মডেল ট্রাই করছি। কিন্তু এইটা এনসিপি একার পক্ষে সম্ভব না। এই ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি এটা যদি স্টেট পলিসি না হয়, পলিটিক্যাল কালচারে না আসে, অন্য সকল দল যদি এটা অ্যাডপ্ট না করে, তাহলে এটা তো ফেয়ার গেম হবে না। আমাদের যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আসুক, যদি প্রমাণ নিয়ে আসতে পারে আমরা ব্যবস্থা নেব। সিম্পল। ভাই, আপনাকে নিয়ে সবচেয়ে ক্রেজি দুর্নীতির অ্যালিগেশন আপনি কি শুনছেন? আমাকে নিয়ে হ্যাঁ। আমি তেমন শুনি নাই। আপনাকে নিয়ে কোনো দুর্নীতির অ্যালিগেশনই নাই? আপনি শুনছেন? এই তোমরা কেউ শুনছো? রিসেন্টলি একটা আসছে যে হলফনামায় আমার যেই অর্থনৈতিক হিসাব আমি দিচ্ছি, আমার 16 লাখ টাকা হচ্ছে আমার বাৎসরিক ইনকাম, আর 32 লাখ টাকা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। এটা নিয়ে অনেকে সমালোচনা করছে সোশ্যাল মিডিয়ায়, যে আমি যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করি তখন আমার অ্যাকাউন্টে ছিল 10,000 টাকা। তো এখন কিভাবে আমি 16 লাখ টাকা ইনকাম করলাম আর 32 লাখ টাকা কিভাবে পাইলাম? হ্যাঁ ভাই, আপনার কনসালটেন্সি ফিটা কই থেকে আসতেছে? কি একটা 16 লাখ টাকা ইয়ারলি কনসালটেন্সি ফি? না, আমি এটা ব্যাখ্যা দিছি যে 16 লাখ টাকার মধ্যে 11 লাখ টাকাই হচ্ছে সরকারি টাকা। মানে আমি যে উপদেষ্টা ছিলাম ওটার বেতন ভাতা থেকে ওই হিসাবটা এখানে যুক্ত হইছে। এরপরে আমি একটা কোম্পানিতে কনসালটেন্সি হিসেবে যুক্ত হইছি। যেহেতু আমি আইসিটি মিনিস্ট্রিতে ছিলাম, ফলে একটা টেক কোম্পানি, আমার যেহেতু একটা সরকারের অভিজ্ঞতা আছে, পলিসি মেকিং এর অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে তারা আমাকে একটা রোলে দিছে, যেখান থেকে আমি কেন আমি বলতে পারবো যে 2024-এ জুলাই মুভমেন্টের ঠিক পরপর প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশে, আপনারা 4-5 জন যারা ছিলেন মেইন স্টুডেন্ট লিডার, আপনাদেরকে সুপার হিরো হিসাবেই দেখতো সবাই।
অ্যান্ড ওই সময় যে আপনাদের পপুলারিটি যেই লেভেলে ছিল ম্যাসিভ। ১.৫ বছর পর কিন্তু সেই পপুলারিটি ওই লেভেলে আর নাই। এটার পেছনে কারণগুলো কি হতে পারে? না, মানুষের জন্য কাজ করতে চাই। এটা হলো ১ম জিনিস। তবে এটা ভালো। মানুষ শুধু আমাদের জুলাইয়ের রুল দিয়ে আমাদেরকে জাজ করতেছে না। আফটার জুলাই আমরা কি করছি, কি করতে পারি নাই, তার এক্সপেকটেশন অনুযায়ী আমাদেরকে জাজ করতেছে এবং এটাই স্বাভাবিক। জুলাই মুভমেন্ট করছি দেখে আমরা সারা জীবন মানুষের প্রশংসা পাবো, সারা জীবন সুপার হিরো থাকবো। আমরা এটা চাই না। ফলে আমাদের ভুল ত্রুটি ছিল, সেইটা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। সো নেগেটিভ জাজমেন্ট গুলো আপনি ওয়েলকাম করতেছেন। আমরা অলওয়েজ ওয়েলকাম করি এবং আ আমার কাছে মনে হয় আমরা যেরকম অ্যাপ্রিসিয়েশন পাইছি, প্রশংসা পাইছি, আবার চরম ক্রিটিসিজম আফটার জুলাই সবচেয়ে বেশি আমরাই পাইছি। ছোট থেকে ছোট ভুল। গাড়িতে চড়লেও ভুল, রিক্সায় চড়লেও ভুল। তো সবচেয়ে বেশি ক্রিটিসিজম অলওয়েজ আমরা ক্যামেরার সামনে আমরা কি করতেছি খুঁটিনাটি এটা নিয়ে জাজ হইছে। এবং এই সময় তো একটা কথা আছে যে এই সরকারের সকল ব্যর্থতা হলো এনসিপির ব্যর্থতা। এনসিপি গভর্নমেন্ট ফর্ম করছে। কিন্তু সরকারের সকল ভালো কাজের প্রশংসা আবার এনসিপি, এটা ডক্টর ইউনূসের। সো এভাবেই চলতেছে। সো আপনার মনে হয় যে এনসিপি স্টুডেন্ট লিডাররা যথেষ্ট ক্রেডিট পায় নাই? না, ক্রেডিট পায় নাই বলবো না, আমরা ক্রেডিট চাইও না। কিন্তু আমি মনে করি এটা আমি সত্যিকার অর্থে বলবো যে আমাদের সারা দেশের ছাত্ররা আফটার জুলাইও যেই স্যাক্রিফাইস এবং যে পরিশ্রম করছে, আমাদের কিন্তু গভর্নমেন্ট ওইভাবে ওয়ার্ক করে নাই। পুলিশ ছিল না, ট্রাফিক ছিল না এবং প্রথম ৫-৬ মাস যে একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, তারা একটা বড় পরিশ্রম করছে। সেইটা মূল্যায়ন হয় নাই আসলে এবং যেই নেগেটিভিটি দেওয়া হইছে যে হ্যাঁ, হয়তো 2% 3% করাপশন আসছে, অভিযোগ আসছে বা কিছু ক্ষেত্রে সত্যতা প্রমাণ পাইছে। কিন্তু তার বিরুদ্ধে যেটা ঢালাও প্রচারণা হইছে তার বিরুদ্ধে, এইটা আসলে অনেক বেশি হইছে। 3 seasons of Scandals have been possible all thanks to support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. ভাইয়া, এনসিপি নিয়ে সবাই ভাবে যে প্রো জুলাই মুভমেন্ট, প্রো ফ্রিডম, প্রো লিবারেশন। জামাত নিয়ে অনেকের চিন্তাধারা যে অ্যান্টাই 1971, অ্যান্টাই লিবারেশন। তারপর এনসিপি জামাত যখন যুক্ত হয় তখন আপনার প্রতি অনেক মানুষ বা এনসিপির প্রতি অনেক মানুষ একটা সেন্স অফ বিট্রিয়াল কাজ করে। এটা নিয়ে আপনার কি বলার আছে? জামাত কি প্রো 24 নাকি এন্টি 24? জামাত ডেফিনিটলি প্রো 24। প্রো 24। তাহলে আমরা একটা প্রো 24 পার্টি। বিএনপিও একটা প্রো 24 পার্টি। সো এন্টি 24 শুধু হচ্ছে আওয়ামী লীগ। তাহলে প্রো 24 আমরা তো 24 এর লেন্স দিয়ে আমরা দেখব। কারণ আমরা 24 থেকে উঠে আসছি। সেই জায়গায় তো আসলে আমরা কারো হিস্ট্রিক্যাল ব্যাগেজ থাকলে সেই সমালোচনা আমাদেরও আছে। বাট আমরা যখন অ্যালায়েন্স করতেছি একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্স, এটা ভালো হইতো যদি এনসিপি একা দাঁড়াইতে পারত। তো যেহেতু ইলেকটোরাল পলিটিক্সে ১-১.৫ বছর আমরা দল ওই জায়গায় যাইতে পারি নাই, ফলে আমাদের একটা স্ট্র্যাটেজিক মুভ নেওয়া লাগছে। সো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলতে জামাত যে জিনিসগুলো বিশ্বাস করে ডাজ নট মিন এনসিপি সেই একই জিনিসগুলো বিশ্বাস করে। অফকোর্স যেকোনো জোটেই মানে হচ্ছে একটা কৌশলগত বা কিছু রাজনৈতিক ইস্যুতে তারা একসাথে জোট করে। ফলে আমাদের কিছু কমন ইস্যু আমরা পাইছি, রিফর্ম এবং অ্যান্টি কারাপশন, সভারেন্টি ইস্যু। ফলে সেই সব জায়গায় আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে একটা অ্যালায়েন্স দরকার। বিএনপি আপনাকে কল করে বলে না যে তাদের সাথে একটা অ্যালায়েন্সে যুক্ত হইতে? বিএনপি সাথে আমরা কথা বলছি। কিন্তু আমাদের কাছে মনে হইছে যে বিএনপির থেকে জামাত আমাদের জন্য মোর সুইটেবল এই গিভেন সার্কামস্টেন্সে। এটা সত্য যে এই ১.৫ বছরে আমি এনসিপি একটা আ উম সেরকম সক্ষম শক্তিশালী সংগঠন হয়ে উঠতে পারে না যে সে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং এটা যেমন আ এবং এটা খুব সহজ এরকমও না। ১.৫ বছর খুবই কম সময়। আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা, যে আসন ভিত্তিক যে রাজনীতি বা সংগঠন সেটার জন্য ১.৫ বছর আসলে এনাফ টাইম না। তা আমি তো একটা রেভলিউশন থেকে আসছি এবং আমি যখন রেভলিউশনটাকে কন্টিনিউ করতে চাইছিলাম, আমি বলছিলাম সংবিধান পরিবর্তন করতে হবে, নিউ কনস্টিটিউশন লাগবে। আমি বলছি রাষ্ট্রপতি পরিবর্তন করতে হবে। তখন আমাকে কিন্তু বলা হয়েছে যে হঠকারী,
বা দেশে আনস্টেবিলিটি আসবে, বিপ্লবী পথে যাওয়া যাবে না, আমাদের ডেমোক্রেটিক ওয়েতে যাবে। এই কারণে কিন্তু এনসিপি গঠন, যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে আসবো, ফলে আমরা ইলেকটোরাল পলিটিক্সে ঢুকবো, পার্লামেন্টারি পলিটিক্সে ঢুকবো। এখন পার্লামেন্টারি পলিটিক্সে আমি যেহেতু এককভাবে পারতেছি না, ফলে আমাকে অ্যালায়েন্স করতে হবে। এবং পুরা দুনিয়ার ইতিহাসে, মানে বাংলাদেশের ইতিহাসেও নির্বাচনী কিছু দল একসাথে জোট করে সমঝোতা করে। এই অ্যালায়েন্সটার পর ডক্টর তাসনিম জারা এবং তাসনুভা জাবিন এনসিপি ছেড়ে দেয়। আর অনেকেই ছেড়ে দিচ্ছেন। আমাদের প্রায় 12-14 জনের মতো এনসিপি, আমাদের 200 সেন্ট্রাল মেম্বার। সো অ্যালায়েন্সটা কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউ আর উইলিং টু লেট গো অফ আপনার স্টার লিডার্স টু? একটা রাজনৈতিক দল বহমান, এখানে অনেক মানুষ যুক্ত হয়, অনেক মানুষ ছেড়ে চলে যায়, এবং একটা রাজনৈতিক দল বা নতুন দল পুরনো দল ভাঙা করার মধ্য দিয়েই আসলে আগায়। যে কোনো রাজনৈতিক দল যারা সবাই মিলে শুরু করে, তারা শেষ পর্যন্ত কিন্তু সবাই থাকে না, কেউ না কেউ বের হয়ে যায়, কেউ আলাদা দল করে। এই ধরনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাসে আছে আর কি। একটা অ্যান্টাই উইমেন ন্যারেটিভ কিন্তু এনসিপির সাথে যুক্ত হচ্ছে। এটা আমি বলার চেষ্টা করতেছি যে জামাতের সাথে যাওয়ার কারণে অনেকেই মনে করতেছে তাদের একটা নীতিগত অবস্থান না, তারা মনে করছে দল ছেড়ে দেওয়ার, কিন্তু এটা তো আমাদের একটা কালেকটিভ ডিসিশন, মেজরিটি এটাকে সাপোর্ট করছে, এবং সেখানে অনেক উইমেনরাও আছে আমাদের পার্টির ভিতরে, ফলে এটাকে আমি অ্যান্টি উইমেন ডিসিশন মনে করি না। সো তারা ছেড়ে দেওয়ায় কিন্তু ওই ন্যারেটিভটা সৃষ্টি করতেছে যে এনসিপি মহিলাদের জন্য যথেষ্ট কাজ করবে না, রাইট? সো হাউ ডু ইউ অ্যাজ এ লিডার ক্ল্যারিফাই যে এনসিপি মহিলাদের জন্য তাও কাজ করে যাইতে থাকবে, বা তারা ওই ন্যারেটিভটাকে যাতে ট্রু না হয়, হোয়াট উইল ইউ ডু ফর দ্যাট? আমরা তো রিফর্ম ইস্যুতে উইমেন লিডারশিপের পক্ষে আমরা সবচেয়ে দৃঢ় অবস্থান নিচ্ছি, এবং এনসিপির পলিসি পেপারেও প্রো উইমেন পলিসিগুলো আছে, এবং এই কোয়ালিশনে আমরা ওগুলো কম্প্রোমাইজ করব না। তো আমরা কোয়ালিশন করছি, হয়তো জামাতের নারী নিয়ে একটা আলাদা অবস্থান আছে, ধর্মীয় অবস্থান আছে, কিন্তু আমরা কিন্তু কোয়ালিশনে আমাদের অবস্থান থেকে কম্প্রোমাইজ করব না। আমরা যদি গভর্নমেন্টও ফর্ম করি, অবশ্যই উইমেনদের যে অধিকার, এম্পাওয়ারমেন্ট ইস্যু, এইটাতে আমরা দৃঢ় অবস্থান নেব। জামাত যদি কালকে পাওয়ারে আসে আর তারা যদি বলে যে তারা শারিয়া ল ইনঅ্যাক্ট করতে চায়, এনসিপিও কি একই পজিশনে দাঁড়াবে? এই কোয়ালিশনের এজেন্ডা এটা না, এবং জামাত নিজেও এটা বলে নাই। জামাতের এইবারের যেই ইলেকশনের এজেন্ডা বা গভর্নমেন্ট, সেটা কিন্তু কোনো রিলিজিয়াস প্রজেক্ট না, তারা নিজেরাও এটা ক্লিয়ার করছে। এবং যখন এনসিপির মতো লিবারেল ফোর্স সেখানে যুক্ত হয়েছে, সেখানে এই সুযোগটা আরো কমে গেছে। অর্থাৎ এই কোয়ালিশন যদি গভর্নমেন্ট ফর্ম করে, কোনো স্পেসিফিক পার্টির ইডিওলজি গভর্নমেন্টকে ডোমিনেট করবে না পলিসি মেকিংয়ে। ফলে সেই জায়গায় আমরা আমাদের পলিসি এবং জামাতের পলিসি বা আরো সবগুলো জায়গায় যে কমন যে জায়গাগুলো, সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করছি, আমরা হয়তো খুব শীঘ্রই সেটাকে বাট প্রকাশ্যেও নিয়ে আসবো। আমি যদি ভুল না বলে থাকি, জামাতের ওয়েবসাইটেও কিন্তু লেখা আছে যে শারিয়া ল তারা ইনঅ্যাক্ট করতে চায়। সো যদি এটা হয়েও থাকে, সো ইউ আর সেইং যে মানে আছে তো, এটা ইট ইজ ওয়ান অফ দ্য পার্টি এটা তো গোলস। তাদের একটা দীর্ঘমেয়াদী ভিশন, হ্যাঁ, তাদের আদর্শ এটা। অনেকে তো থাকতে যে সে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সে মার্কসিজম প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু একটা সমাজতান্ত্রিক দল কি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে অ্যালায়েন্স করে না? করে তো। ফলে জামাত কিন্তু এইবার গভর্নমেন্ট ফর্ম করে শরিয়া ল ফর্ম করবে, এটা কিন্তু সে বলে নাই, এবং এই কোয়ালিশনেরও এটা এজেন্ডা না। এই কোয়ালিশনের এজেন্ডা একটা গুড গভর্নেন্স, এন্টি কারাপশন, এবং আমাদের যে বেসিক রিফর্ম ইস্যুস, এই রিফর্মগুলো কিন্তু মূলত ডেমোক্রেটিক রিফর্ম, ডেমোক্রেটিক ট্রানজিশন। ফলে এই কোয়ালিশন যদি গভর্নমেন্ট ফর্ম করে, যদি অপোজিশনেও থাকে, তারা এই ইস্যুগুলাতেই পলিটিক্যাল প্রোগ্রামগুলো নিয়েই তারা সামনে। আর জামাতের শরিয়া ল বা অন্য ইসলামিক দলের শরিয়া, এটা তাদের নিজস্ব এজেন্ডা। তারা যদি এককভাবে কখনো ক্ষমতা যেতে পারে, তখন তারা বা সেই সুযোগ তারা পায় ভোটের মাধ্যমে অথবা বিপ্লবের মাধ্যমে, তখন তারা সেটা করবে। বাট এনসিপি একটা ডেমোক্রেটিক পলিটিক্স করবে, সো এটা একটা ইলেকটোরাল অ্যালায়েন্স এবং শর্ট টার্ম অ্যালায়েন্স। অ্যালায়েন্সের, সো জামাত এনসিপি অ্যালায়েন্সের ভিশনটা হচ্ছে ডেমোক্রেসিকে আরো শক্তিশালী করা বা আরেকটু স্ট্রঙ্গার করা। আফটার জুলাই আমরা যেই প্রপোজিশনগুলো নিয়ে আগাইছি, রিফর্ম, কনসেনসাস কমিশনে আলোচনা হয়েছে, সেই এজেন্ডাগুলো নিয়ে আগানো, এবং একটা এন্টি কারাপশন, গুড গভর্নেন্স এনশিওর করা। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস অ্যান্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। জুলাইয়ের যে রিফর্মের যে চার্টারটা ছিল, এটা তো আপনারা সাইন করেন নাই।
সো আপনি যেসব রিফর্ম দেখতে চেয়েছিলেন, ওইগুলোকে আপনি আবার আজকে দেখতে পারতেছেন? এটা তো নির্ভর করবে রেফারেন্ডামের উপরে, গণভোটের উপরে। যেহেতু আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে, এবং জামাত আমাদের কাছে হ্যাঁ এর পক্ষে গুরুত্বপূর্ণ পার্টনার মনে হয়েছে বিএনপির তুলনায়। কারণ বিএনপির আমরা নানা দ্বিধা দেখতেছি। বিএনপির লিডার এমন ধরনের কথা বলতেছে এবং ইনডিরেক্টলি নায়ের পক্ষে স্মিয়ার ক্যাম্পেইনে করে যাচ্ছে। ফলে আমরা তো নায়ের পক্ষে থাকতে পারবো না, হ্যাঁ এর পক্ষে। আমরা এখানে অনেকদিন পর বাংলাদেশে একটা রেফারেন্ডাম দেখতে যাচ্ছি। এই রেফারেন্ডামে আসলে হোয়াট ইজ এট স্টেক একটু বলা যাবে? কনসেনসাস কমিশন যেটা হয়েছে, ঐকমত্য কমিশনে প্রায় 30টারও অধিক দল অনেকগুলা বিষয় নিয়ে তর্ক করছে। করার পরে কতগুলা যে কমন জায়গায় আসছে, সেটা জুলাই চার্টার হয়েছে। আমরা সাইন করি নাই কারণ সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরই ম্যাক্সিমাম। আমরা বলছি নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় এবং এই জুলাই চার্টারের যে স্বাক্ষরটা ছিল সেটা যদি একটা লিগাল স্ট্যাটাসে না যায় আমরা সাইন করবো না। যারা জানে না নোট অফ ডিসেন্ট বুঝাইতে মানে কি? নোট অফ ডিসেন্ট মানে একটা সিদ্ধান্ত হলো আপনি এটার ভিন্ন মত পোষণ করলেন, বিরোধিতা করলেন। আমাদের কথা ছিল নোট অফ ডিসেন্ট থাকবে তার হিস্টোরিক্যাল একটা ডকুমেন্টেশনের কারণে, কিন্তু আমরা যদি সিদ্ধান্ত নিয়ে নেই সেটাকে এক্সিকিউট করতে হবে। ফলে আমরা নোট অফ ডিসেন্ট থাকায় এবং লিগাল স্ট্যাটাস না থাকায় জুলাই চার্টারে সাইন করি নাই, কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট একটা অর্ডার জারি করছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে সে স্পেসিফিক 4টা প্রশ্ন দিয়ে দিছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের পার্লামেন্টে 2 কক্ষ বিশিষ্ট হবে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষ হবে পিআর অনুসারে, অর্থাৎ ভোটের অনুপাতে, যেখানে বিএনপি চাইছিল আসন অনুপাতে। আসন অনুপাতে হইলে এটার আসলে কোনো গুরুত্ব থাকে না, এটা নারী সিটের মতোই একটা বিষয় হয়ে যায়। তারপরে আমাদের আহ, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে আমাদের অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন নির্বাচন কমিশন, সেটা যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, এরকম অনেকগুলা বিষয়ে গণভোট হবে। তো গণভোটের বা এই সংস্কারের মূল এসেন্সটা হচ্ছে ডেমোক্রেটিক রিফর্ম, যে আগের যেই হাসিনার যে ব্যবস্থাটা ছিল, স্বৈরতান্ত্রিক একটা অবস্থা, যেখানে এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে একমাত্র একচ্ছত্র ক্ষমতা, তাকে অ্যাকাউন্টেবল করার কেউ নাই। ফলে ব্যালেন্স অফ পাওয়ার, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য এই রিফর্ম। কিন্তু আমরা মনে করি না যে এই গণভোট বা কনসেনসাস কমিশন রিফর্ম এজেন্ডাগুলাই আমাদের অনেক সবকিছু ঠিক করে দিবে। আমরা মনে করি এটা একটা ডেভেলপমেন্ট, আমাদেরকে এটার পরে আরো আগাইতে হবে। ভাই আপনি প্রায় ১ বছর আগে এনসিপি শুরু করেন। এনসিপির যখন ১ম শুরু হয় তখন সব ভোটারদের বা সব ইয়াং যারা আছে তাদের একটা অনেক বড় আশা ছিল যে এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট, ক্লিন এবং করাপশন ফ্রি পার্টি হবে। সেই আশাটাকে আপনারা পূরণ করতে পারছেন? আমরা বলবো অনেকখানি পারছি, অন্য যে কোনো দলের থেকে আমরা অনেকখানি পারছি। তো বাংলাদেশের ইতিহাস আপনি বলতে চাবেন যে এনসিপি হ্যাজ বিন ওয়ান অফ দ্য ক্লিনেস্ট পার্টিজ? এটা আমি বলার থেকে আমার মনে হয় মানুষই জাজমেন্ট করবে। এবং আমরা অনেকগুলা আইডিয়া নিয়ে আসছিলাম বা ক্রাউড ফান্ডিং এর মডেল নিয়ে আসছিলাম। ফলে এগুলো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এগুলো নিউ, এগুলো আমরা নিয়ে আসছি। ফলে এগুলো আমরা মনে করি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যে আমরা ফিনান্সিয়াল একটা পার্টির ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলতে, যেটা এর আগে কখনোই বলা হয়নি, বা বলা হইলেও সেটাকে আসলে খুব সিরিয়াসলি এটা আলোচনায় আসেনি। ফলে এনসিপি নিয়ে যেহেতু এটা আসছে, এটা যদি অন্য দলগুলো নিয়েও এই আলোচনাগুলো আসে, আমরা মনে করি যে পলিটিক্যাল কালচার ধীরে ধীরে চেঞ্জ হবে। আপনার কি ইচ্ছা ছিল যে এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি হয়ে থাকবে? এনসিপি তো ডিপেন্ডেন্ট পার্টি না, ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স হয়ে গেল যে? অ্যালায়েন্সে গেলেও তো সে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি, বাট মানুষ তো অ্যালায়েন্স করে, ইলেকশনের ক্ষেত্রে অ্যালায়েন্স করে, মুভমেন্টের ক্ষেত্রে অ্যালায়েন্স করে। বিএনপি জামাত যেমন আগে একসাথে ছিল। বিএনপি জামাতের তো দীর্ঘদিনের সংসার ছিল। ভাই আমি এবার প্রথমবারের মতো ইলেকশনে ভোট দিতে যাব। আমার কেন এনসিপি কে ভোট দেওয়া উচিত? কারণ এনসিপি সংসদে আপনার কথা বলবে, যেহেতু এনসিপির লিডাররাও মোটামুটি আপনার বয়সের। এনসিপি একটা মেরিটোক্রেটিক সোসাইটি, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এনসিপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, অর্থনৈতিক ন্যায় বিচার অর্থাৎ বৈষম্য বিরোধী একটা দেশ প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া এনসিপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, আধিপত্যবাদকে মুক্ত করতে চায়। ফলে আমরা মনে করি এই কম্বিনেশনটা এনসিপির মধ্যে একজন ইয়ত সবচেয়ে ভালো পাবে। একজন, আমি মনে করি এনসিপিকে ভোট, একজন ইয়ং ভোটার এনসিপিকে ভোট দেওয়ার একটাই এজেন্ডা থাকতে পারে, যে এনসিপি ইয়ংদের পার্টি,
ইয়ংদের ভয়েসকে সে রিপ্রেজেন্ট করে এবং ফলে ইয়ংদেরকে সুযোগ দেওয়া উচিত। পলিটিক্সের বাইরে নাহিদ ইসলাম আসলে কে? নাহিদ ইসলাম একজন সাধারণ মানুষ। আপনাকে তো টিভিতে দেখলে মনে হয় খুবই সিরিয়াস, মানে এনসিপিতে অন্যরা যত একটু মানে হাসি ঠাট্টা করে, আপনাকে সবসময় দেখা যায় খুবই সিরিয়াস। আজকে আমি নাহিদ ইসলাম আনসেন্সার্ড দেখতে চাইতেছি। সো দ্যাট না, সাউন্ডস রং। প্রথমত হচ্ছে দ্যাট সাউন্ডস ভেরি রং। প্রথমত হচ্ছে আহ, অনেকে ভাবে আমি অনেক সিরিয়াস বা একটা মুড নিয়ে থাকি সত্যি কথা। পলিটিক্যাল লিডার যেহেতু। হ্যাঁ। বাট আমার ক্যারেক্টারটাই এরকম। অনেকে বলে না যে সে হাসে না কেন, তার চেহারাটাই এরকম। বলে আমার ক্যারেক্টারটাই মোটামুটি এরকম। আমি পাবলিক প্রেজেন্স বা আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের সবার সাথে। এছাড়া পলিটিক্সের বাইরে আমি খুবই সাধারণ একজন মানুষ আসলে। বাংলাদেশের ৮-১০টা পাবলিক ভার্সিটি গোয়িং স্টুডেন্টের জীবন বা পড়াশোনা শেষ করে যে জীবন কাটায়, আমারও মোটামুটি সেই জীবনই হওয়ার কথা ছিল। নানা কারণে পলিটিক্সে আসলে ঢুকে আপনার যাওয়া কি হয়েছে। নিজেকে অ্যাক্সিডেন্টাল পলিটিক্যাল লিডার মনে হয়? না, অ্যাক্সিডেন্টাল মনে হয় না। জুলাই আমি বলছি এটা মিরাকুলাস, অ্যাক্সিডেন্টাল মনে করি। মানুষ যেটা চায় সেটা সেই দিকেই ধাবিত হয়। যদি আপনি পলিটিশিয়ান না হইতেন, আপনি কি ধরনের জব করতেন? আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াইতাম। এই কারণে আমি আসলে বোরিং। কারণ আর বললাম তো আমার ক্যারেক্টার একটু এরকম। আমি পড়াশোনা একাডেমিক লাইনে হয়তো থাকতাম। লেখালেখি আমি একসময় লেখালেখি করতে চাইছিলাম। ছোটবেলা থেকে লেখালেখি করার ইচ্ছা আমার ছিল। বইপত্র পড়া এগুলাতেই আমার মোটামুটি ইচ্ছা ছিল। জুলাইয়ের আগে বা জুলাই মুভমেন্টের আগে আপনার আর্নিং সোর্সটা আসলে কি ছিল? টিউশনি টিউশনে? আপনি কেমন টাকা ইনকাম করতেন বলেন না? এটা একেক সময় একেক এটা আসছে। আর যেহেতু সোশিওলজি পড়তাম, সোশিওলজিতে তো বেশি টিউশনি পাওয়া যেত না। সায়েন্সের ওরা বেশি টিউশনি করাইতো আমার বন্ধু-বান্ধব যারা। আমি কোচিং সেন্টারও দিছিলাম এলাকায়। বিশেষত করোনার টাইমে তার পরবর্তী সময়ে। ফলে টিউশনি করেই মোটামুটি চলাফেরা হইতো এবং শেষের দিকে অনেক ক্রাইসিসে ছিলাম। খুব কষ্টের মধ্যে দিয়েই গেছে আরকি। আপনি আপনার ফ্রি টাইমে কি করতেন? ফ্রি টাইমে আড্ডা দিতাম বন্ধু-বান্ধবদের সাথে। টিএসসি? টিএসসি এলাকায় বইপত্র পড়তাম, মুভি দেখার ট্রাই করতাম। এখনো কি সেই আড্ডাগুলো দিতে পারেন? আড্ডা এখন আসলে ওইরকম ক্যাজুয়াল আড্ডা হয় না। পলিটিক্যাল লোকদের সাথে আড্ডাটা বেশি হয় আরকি। ফলে একটা ছাঁচে চলে আসছি দেখা যাইতেছে। আর এখন চাইলেও তো সব জায়গায় যেকোনো জায়গায় যাওয়া, টিএসসি গিয়ে আড্ডা দেওয়া রাইট। সুযোগটা হয়ে সেফ ওঠে। না? সেফটির বিষয় না। অনেক কারণেই সুযোগ হয় না। এখন টিএসসিতে গেলে হয়তো ১০ টা মানুষ আসতেছে, প্রবলেমের কথা বলতেছে, সেলফি তুলতে আসতেছে। তো ওই আগের লাইফটা তো আসলে নাই। আপনার কি সেলফি তুলতে ভাল লাগে? সেলফি তুলতে ভালো লাগে না সত্যি কথা বলতে। আমি নিজেও জীবনে যাইয়া কোনো এরকম পপুলার কারো সাথে যাইয়া কখনো সেলফি তুলি নাই বা তুলতে চাই না। কিন্তু অনেক মানুষ অনেক ইমোশন নিয়ে আসে বা তাদের চোখে ইমোশনটা দেখা যায়, ভালোবাসাটা দেখা যায়। তখন মানে এটা ভালো লাগে যে একটা মানুষ আমার সাথে at least তার একটা মেমোরি রাখতে চাই। ধরেন আপনার সাথে কেউ একজন সেলফি তুলতে আসে, সবচেয়ে ফানি ইন্টারেকশন কি ছিল? মনে নেই তো এরকম। ভাই আপনারা কি অফ ক্যামেরা আসলে বন্ধু-বান্ধব? সার্জিস ভাই, হাসনাত ভাই, আসিফ ভাই? আমরা তো বন্ধু-বান্ধব বেস্ট ফ্রেন্ডস? বেস্ট ফ্রেন্ডস কিনা জানি না। আমরা তো ব্যাচমেট। হ্যাঁ। আমি স্যার আসিফ আমার একবার জুনিয়র। ফলে এটা সত্য যে আমরা পলিটিক্সের বাইরে অনেক সময় অনেক এনজয় করি, মারামারি করি, অনেক তর্ক-বিতর্ক হয়, অনেক পার্সোনাল বিষয় নিয়ে বন্ধু-বান্ধবের আড্ডা যেরকম হয়, এটা অন্য পলিটিক্যাল পার্টিতে হয় বলে আমার মনে হয় না। কারণ সিনিয়র লিডারশিপ খুবই সিরিয়াস আসে, মিটিং করে চলে যায়। ফলে আমাদের এখানে একটু ডিফারেন্ট। এবং আমরা যখন জুলাই পদযাত্রায় করছি সারা দেশব্যাপী, তখনও অনেক এরকম আমাদের মোমেন্টাম ক্রিয়েট হইছে। একবার একটা ভিডিওতেও আসছিল যে আমরা সবাই মিলে নদীতে নেমে গেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি ভাবছি কোনো ক্যামেরা-ট্যামেরা থাকবে না। আমি সাংবাদিকদের বলতেছি যে, "একটু ভিডিও করেন না প্লিজ।" আমরা জাস্ট নেমে গেছি। পরে ওটা আবার চলে আসছে। তাহলে আপনি একটু ক্যারেক্টার গুলো ডিসক্রাইব করেন ভাই। আপনাদের যে স্টুডেন্ট লিডারশিপ যে গ্রুপটা ছিল, খুবই বড় একটা গ্রুপ। অবশ্যই ৪ জনের নাম বলা ঠিক হবে না শুধু। একেকজনের ক্যারেক্টার আসলে কেমন বিহাইন্ড দ্য ক্যামেরা বা বিহাইন্ড দ্য টিভি ইন্টারভিউজ? একেকজন তো একেক রকম। মানে প্লে বয়টা আসলে কে? সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। প্লে বয় বলতে কি বোঝায়? যারা মেয়েদের থেকে একটু বেশি অ্যাটেনশন চায়। ৪ জনের মধ্যে চায় না পায়। পায়। আমার অডিয়েন্সটা মনে করে আরেকটু এইজ পিপল।
সো ৪ জনের মধ্যে কখন এই সিদ্ধান্তটা হয় যে আপনি হচ্ছে মেইন বস হবেন বা আপনি হচ্ছে লিড দিবেন? এটা তো কোনো বন্ধু-বান্ধবের ক্লাব না। আমরা ৪ জন বসে সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে এইটা তো একটা পলিটিক্যাল প্রসেস এর মধ্য দিয়ে হইছে। বলে আফটার রিভলিউশন আমাকে তাদের সবার মনে হইছে যে আমি দলের লিডারশিপে আসলে এটা বেটার হবে। তো তারা আমাকে বলছে। তখন আমি সরকার থেকে নেমে আসি। পলিটিশিয়ানরা একটা মুখোশ পরে থাকতে হয়, একটা পার্সোনালিটি নিয়ে থাকতে হয়। আপনার কি এত সিরিয়াস হতে ভালো লাগে? না আমি তো বললাম আমার ক্যারেক্টারটা একটু সিরিয়াস। তবে এখানে যেমন আমাদের সার্জিস ও তো ও কি বলবো? ফ্লেভার তো আর বলা যাবে না। ফ্লেভার বলেই ফেলেন ভাইয়া। না, ভাই আমরা ফ্রেন্ডরা সবাই আড্ডা দেই। কিন্তু ফ্রেন্ডদের আড্ডা কখনো ডিবি হারানের ভাতের হোটেলে গিয়ে শেষ হয় না। How did that happen? এটা তো আর অনেক ভাতের হোটেল আসলে কি হয়? ভাতের হোটেলে তো ভাত খাওয়ায়। সবাইকে ফ্রি ভাত খাওয়ায় এবং এইটা অনেক ফানি মনে হইতে পারে কিন্তু এটা কিন্তু অনেক আ কষ্টদায়ক আরকি। যে আপনাকে জোর করে, বাধ্য করে তারা এটা খাওয়াইতেছে এবং এটা বাইরে পাবলিশ করে দিতেছে। আপনি তো ৬ দিন ডিবির কাস্টডিতে ছিলেন। আর আপনি ১ দিন আয়না ঘরে ছিলেন। আর কারা ছিল? আমাদের সাথে তো আমরা ৬ জন ছিলাম একসাথে। আমি, সার্জিস, হাসনাত, আসিফ, বাকের, নুসরাত ৬ জন আলাদা, আলাদা রুমে থাকতো। দিনের একটা সময় আমরা একত্র হইতে পারতাম মাঝে, মাঝে। দিনে একটা সময় হয়তো লুকায় টুকায় একটা পত্রিকা পড়তে পারতাম বা টেলিভিশন নিউজটা শুনতে পারতাম একজনের থেকে। সো ওই ৬-৭ দিন আসলে কি হয় ভাইয়া? ৬ দিন তো টর্চার হয় অনেকের প্রতি। এটা তারা কি মেন্টাল টর্চার নাকি ফিজিক্যাল টর্চার ভাইয়া? ফিজিক্যাল টর্চার হয়, সবার সাথে হয় নাই। কয়েকজনের সাথে হইছে। মেন্টাল টর্চার হইছে সবার সাথে। আমার এখনো ওই ছবিটা মনে পড়ে। আপনার ঠ্যাং পুরো এটা একদম ব্রুজড। এটা ওইটা কিভাবে হয় ভাইয়া? ওইটা যখন আমি আয়নাঘরে ছিলাম ওই সময়টায়। ওই সময় তো আয়নাঘর যেটা আমরা গুম করে নিয়ে যাওয়া, সেখানে সারারাত নির্যাতন করা হয় এবং পরবর্তীতে আমাকে এক জায়গায় ফেলে রাখা হয়। পরে ওইখান থেকে আমি গণস্বাস্থ্যে এসে ট্রিটমেন্ট নেই। সো আয়না ঘরে আসলে হয়টা কি? মানে হোয়াট হ্যাপেন্ড? মানে ইউ আর দেয়ার ফর আ ডে। প্রথমত আয়নাঘর হচ্ছে যাদেরকে গুম করে নিয়ে যেয়ে বছরের পর বছর, দিনের পর দিন রাখা হয় এবং একটা ছোট সেল এই রুমের থেকেই অনেক ছোট। ওখানে কোনো জানলা থাকবে না। তো ওখানেই থাকে সারাক্ষণ। ভিতরেই ওয়াশরুমের ব্যবস্থা সবকিছু। খাবার দিয়ে যায় এবং কিছুক্ষণ পর, পর ইন্টারোগেশনে ডাকে। সেখানে নানা ধরনের তারা মেকানিজম ব্যবহার করে, নির্যাতন করে, মানসিক নির্যাতন করে। এক ধরনের আমার কাছে মনে হইছে একটা হ্যালুসিনেশন এর মতো হইছে। আমি আ সবকিছু ভাবতে পারতেছিলাম না, থিংকিং করতে পারতেছিলাম না। অনেকে ঘুমের ওষুধ বা ইনজেকশন দেয়। আপনাকে ইনজেকশন দেওয়া হয়েছিল? আমাকে দেওয়া হয় নাই বা দেওয়া হইলে আমি আসলে জানি না। কিন্তু আমার একটা টাইমে আ মেমোরি লস করছে আরকি আমি। তারা আপনার থেকে কি বের সেন্সলেস হয়ে করতে গেছি। চাচ্ছিল এক্সাক্টলি? বের করতে চাচ্ছিল যে আন্দোলন কিভাবে হইতেছে, কারা করতেছে, মাস্টারমাইন্ড কে, পিছনে কে আছে তার থেকে। আর সবচেয়ে বেশি প্রেশার দিতেছিল আন্দোলনটা যাতে স্থগিত করি। আন্দোলনটা কারণ পুরা এই মুভমেন্ট সফল হওয়ার পিছে একটা বড় কারণ পুরা এন্টায়ার ইন্টেলিজেন্স ফেইল করছে। তারা ব্যর্থ হইছে। তারা বুঝতে পারে না আন্দোলনটা কিভাবে হইতেছে, কোত্থেকে হইতেছে। যেকোনো আন্দোলন হলে তারা হয়তো বিএনপি, জামাত বা এইরকম জায়গাগুলো খুঁজতেছিল। কিন্তু আন্দোলনটা তো আসলে উপর থেকে হচ্ছিল না, নিচ থেকে হচ্ছিল। ফলে এটাই তারা বুঝার চেষ্টা করতেছেন। তো যতক্ষণে তারা বুঝতে পারছে, ততক্ষণে আসলে আন্দোলন অনেক আগায় গেছে। ধরেন আপনি আয়না ঘরে একদিন না থেকে আপনি কখনো আয়না ঘর থেকে বের হইতে পারতেন না। সে ইউ ডিড নট সারভাইভ আয়না ঘর। Would the movement have continued? আমি তো মনে করি অবশ্যই মুভমেন্ট কন্টিনিউ হইতো। মানে আপনাদের কি পুরোপুরি একটা সিস্টেম বা স্ট্র্যাটেজি ছিল যে মুভমেন্টটা কোনো লিডার বা একটা ফ্ল্যাট স্ট্রাকচার যে লিডার না থাকলেও এই জিনিসটা চলতে থাকবে? এটা আসলে পরিস্থিতি ওই জায়গায় নিয়ে গেছে। যে এখানে এখানে লিডারশিপ তো আসলে জনগণই লিডার হয়ে উঠছিল এই সময়। এবং আমাদের লিডারশিপটা অনেক বেশি প্যাসিভ লিডারশিপ ছিল। যে মানুষ যা চাইতেছে সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করছি। এবং ডিবি অফিস থেকে যখন আমরা বের হই, আমি একটু ডাউটে ছিলাম যে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা। কারণ আমরা তো অফিসে থাকা অবস্থায় আন্দোলন স্থগিত ঘোষণা দিচ্ছি। চাপে মুখে পড়ে দিচ্ছি। মানুষ এটা বুঝবে কিনা।
কিন্তু বের হয়ে আমার মনে হয়েছে, বিশেষত ৩রা আগস্ট যখন শহীদ মিনারে আমি আসছি, আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে বের করাই হইছে এই একটা জিনিসের জন্য, একটা বক্তব্যের জন্য, যে শেখ হাসিনার পতন, এক দফার যা দাবি, এটাই আমাদের রোল ছিল। আমরা ওই রোলটা পালন করছি। ফলে এটা প্রক্রিয়ার সাথে সাথেই হইছে। ফলে আমি মনে করি যে আমরা এই অভ্যুত্থান হয়তো সফল হইতই। Why do you think they didn't kill you back? তারা হয়তো ভাবছে, তারা একটা প্রেশারে পড়ছে যখন আমাকে আয়না করে নিচ্ছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং ডিবি অফিসে। তারা তো চাইছে এটলিস্ট আমাদেরকে জেলখানায় পাঠানোর জন্য। কিন্তু বাইরে যে প্রেশারটা তৈরি হইছে, তারা এই প্রেশারের কারণে হয়তো তারা আপনার মাথায় তখন কি চলে? ডিবি অফিসে থাকে। আমার মাথায় এটা হয়েছে যে আমাদের এখান থেকে বের হইতে হবে এট এনি কস্ট। এখান থেকে বের হইলে আমরা মুভমেন্ট লিড দিতে পারি, আর নাইলে বাইরে কি হইতেছে, কিভাবে কি হবে এটা। ফলে যে কোনো স্ট্র্যাটেজি করে এখান থেকে বের হইতে হবে। এবং জিজিএফআই বা ডিবি এরা আমার প্রতি খুবই ক্ষিপ্ত ছিল, কারণ এদেরকে আমি কয়েকবার ডজ দিচ্ছি, বলছি আন্দোলন স্থগিত করবো, কিন্তু মিডিয়ার সামনে যায় বলছে আন্দোলন চলমান থাকবে। ফলে এই কারণে ডিবি ওখান থেকে আমাদের স্টেটমেন্ট পড়ানো হয়েছে যাতে, এবং হারুন এটা বলছে যে আমাকে ডজ দিতে পারবে না, এবং আমি নেতা বানাই না, আমি নেতা ছোট করি। কিন্তু আনফরচুনেটলি আর ফরচুনেটলি হারুনই আমাদের সবচেয়ে বড় লিডার বানাই দিছে 6 সমন্বয়। আচ্ছা, যখন আপনাদের ওই ফেমাস ভিডিওটা আছে, আপনারা যে গ্রুপ হিসাবে আপনারা অনেকে বলে আপনারা মর্স কোড করতেছিলেন, ওয়াজ ইট? ওই যে সিগন্যাল দিতে চেষ্টা করতেছিলেন, এটা কি ট্রু? যেভাবে বলা হয়েছে ওইভাবে ট্রু না, বাট আমরা নানাভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমরা আনকমফোর্টেবল, বা আমরা বাধ্য হয়ে এটা করতেছি আর কি। আমি তো ওই সময় লুঙ্গি পরা ছিলাম, পুরো হাসপাতাল থেকে লুঙ্গি পরা অবস্থায় ছিলাম। সেটা পত্রিকা দিয়ে ঢেকে দিছে ওরা, দুইটাও ধরা খেয়ে গেছে। এবং ঢাকতে যায় ওইটারও বেশি ধরা খেয়েছে, এবং মানুষ বুঝতে পারছে যে এটা কিছু এখানে ঝামেলা আছে। তো আমরা নানাভাবে এটা মেসেজিংটা করার চেষ্টা করছি। তো এরপরে তো আমরা অনশনে চলে গেছিলাম ডিবি অফিসে, সবকিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সো ইন্টারোগেশনের কি পুরা আর্কিটেক্টটাই ছিল ডিবি হারুন? ডিবি অফিসে যখন ছিলাম হারুন, রাইট। হারুনই ইন্টারোগেশন করতো। সো এখানে আমার একটা অনেক বড় কনফিউশন যে জুলাই মুভমেন্টের পর এত মানুষ পালায় যায়, হাউ কুড ইউ লেট দিস কাইন্ডস অফ পিপল গো? আমরা তো যাইতে দিই নাই। আমরা আসলে ওই সময় ৩ দিন সরকার ছিল না। সরকার গঠন এই প্রক্রিয়া নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এবং সরকার গঠিত হওয়ার পরে এই সরকারের কন্ট্রোল আসতে সময় লাগছে। পুলিশ ছিল না, ইন্টেলিজেন্স এগুলো সব আগের সেটআপ। ফলে প্রশাসনের লোকেরাই সহায়তা করছে তাদেরকে বের হয়ে যেতে। এটা অনেক বড় একটা আফসোস না? এটা আমাদের আফসোস, আমাদের ফেইলিউর, এবং এটা আমাদের জন্য বিশাল থ্রেটও আর কি। ভাই, গত ১.৫ বছরে আপনি কখন সবচেয়ে বেশি থ্রেটেন্ড ফিল করেছেন লাইফের সেফটি নিয়ে? আমরা যখন জুলাই মুভমেন্টে ছিলাম, তখন আমরা লাইফ থ্রেট এরকম ফিল Nothing to করি নাই lose. আরকি। এগুলোর মধ্যে ছিলাম, কিন্তু মারা যাবো, মারা গেলে কি হবে এগুলো মাথায় আসেনি। তো সবচেয়ে বেশি থ্রেট ফিল করছি হচ্ছে ৫ই আগস্টের পরে। ৫ থেকে ৮ আগস্ট এই ৩ দিন সবচেয়ে বেশি থ্রেটেন ফিল হইছে, পালায় থাকছি। কারণ তখন মনে হইছে যে সরকার, মানে সরকারের আওয়ামী লীগ নয়, বরং অন্য কোনো ফোর্স আমাদেরকে হচ্ছে খুঁজতেছে, বা তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। ওইটা একটা ডিফারেন্ট গল্প। হিস্ট্রি হয়তো এখন বলা যাবে না সব। তো ওই সময়টা সবচেয়ে বেশি। সো তখন আপনি সবাইকে ট্রাস্ট করতে পারেন নাই। না, তখন তো ট্রাস্ট করতে পারি নাই আমরা তখন। এখন কি ট্রাস্ট করতে পারেন? রাজনীতি তো ট্রাস্ট করতেই হয়, আবার ট্রাস্ট করাও যায় না। সজীব ওয়াজেদ জয়, জুলাই অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদেরকে বলা হয় একটা মব। তারা প্রত্যেকটা মানুষ যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা খুবই টপ বা ইনফ্লুয়েন্সিয়াল পজিশন ছিল, তাদেরকে আপনারা ড্রাইভ আউট করেন। ওয়াজ দ্যাট এ নেসেসারি মুভ? এটা তো সত্য না। এটা একটা ইন্ডিয়ান এন্ড আওয়ামী ন্যারেটিভ। আওয়ামী লীগের একটা ন্যারেটিভ ছিল যে আওয়ামী লীগ যদি সরকার থেকে চলে যায়, তারপর কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলা হবে, বিএনপি জামাতি মারবে। ৫ই আগস্টের পর কিন্তু এটা হয় নাই। এবং স্টুডেন্টরা বা সেই সময় আমরা কিন্তু যথেষ্ট ধৈর্যের সাথে স্ট্যাবিলিটি আনার চেষ্টা করছি। মানে কাউকে তো মেরে ফেলা হয় না, তাদেরকে রিজাইন করা হয়েছে। দে হ্যাড টু রিজাইন ফ্রম দেয়ার পজিশনস। সেটা তো আমাদের গণ অভ্যুত্থানের ফলে, মানুষের অভ্যুত্থানের ফলে তারা পালায় যেতে বাধ্য হয়েছে। আমরা তো বলি নাই পালায় যেতে। আমরা বলছি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে, পদত্যাগ করে জনগণের কাছে
ক্ষমতাটা হস্তান্তর করতে, কিন্তু তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে লাস্ট মিনিট পর্যন্ত যে তারা ক্ষমতা ছাড়বে না এবং দমনের মাধ্যমে এটা তারা ক্ষমতায় টিকে থাকবে। ফলে এটা একটা যুদ্ধ পরিস্থিতির দিকে চলে গেছে। রাইট। মানুষ রাস্তায় নেমে আসছে এবং সো আপনাদের ওই ব্যবস্থা নেওয়া বা ওই অ্যাকশন নেওয়ার ফেজটা কি শেষ? না, এটা তো কারণ এখনো তো আমরা জাস্টিস পাই নাই। এটা তো এরপরে ওসমান হাদির ঘটনা, এটা তো আমাদেরকে আরো এটা যে ওসমান হাদি কিভাবে মেরে পালিয়ে যাওয়া। সো এখনো অনেক, অনেক কাজ করা বাকি। অফ কোর্স ডেইলি স্টার, প্রথম আলো যে অ্যাটাকটা হইলো, এখানে কি আপনাদের কোনো হাত ছিল? আমাদের তো হাত থেকে প্রশ্ন না, বরং আমরা তো সেভ করতে গেছি সেই রাতে। বা যারা আপনাদেরকে দোষ দেয় যে আপনারাই মব অ্যাটাক শুরু করছেন, আপনারাই বাংলাদেশের এই উচ্ছৃঙ্খলা বা সেই রাতে তো আমরাই একমাত্র পলিটিক্যাল ফোর্স যারা স্টাইলিস্টের রাতে গেছি। আমাদের মেয়েরা গেছে, আমরা গেছি। গিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করছি। আমরা শাহবাগে থেকে বারবার বলছি যে এটা করা উচিত হবে না, বা এই হঠকারী মুভমেন্টে যাতে আমরা না যাই। আমরা কনস্ট্রাকটিভ ভাবে আমরা আমাদের ইয়েতে করি। ফলে একটা হচ্ছে জুলাই মুভমেন্ট, আপনি কোনো কিছুর জন্য প্রোটেস্ট করা, আর মব, এই ২ টা কিন্তু ডিফারেন্ট জিনিস। ২ টাকে অনেকে সচেতনভাবে একসাথে গুলায় ফেলে বলার চেষ্টা করে এবং এটা কিন্তু আওয়ামী লীগেরই ন্যারেটিভ। কারণ সে জুলাইকেই বলতেছে মব। ফলে জুলাইয়ের পরে যা কিছু হইছে সবকিছুকে সে মবক্রেসি বলতেছে। বাট জুলাই হইছে ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য। একটা ফ্যাসিজমকে সরায়া ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য এবং যেকোনো বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, ইভেন মুক্তিযুদ্ধের পরেও একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, ল অ্যান্ড অর্ডার থাকে না। ফলে এখানে অনেক সুযোগ সন্ধানী গ্রুপ তারা তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করে। জুলাইয়ের পরেও এটা হইছে। ফলে এটা আমাদের ল অ্যান্ড অর্ডারের ফেইলিউর। এখন এই ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে পারলে আমরা মবের প্রবলেম সলভ করতে পারব। কিন্তু জুলাইকে মব বলা বা একটা যেকোনো একটা ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নামা, সেইটা কিন্তু মব না। আম ইন্ডিয়ান পত্রিকায় আপনাদেরকে এক্সট্রিমিস্ট হিসাবে লেবেল করা হয়। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে টু দ্যাট? এটা আওয়ামী লীগের ন্যারেটিভ। ইন্ডিয়ান মিডিয়া আওয়ামী লীগের চোখেই দেখে বাংলাদেশকে। ফলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে পিপল টু পিপল যে রিলেশন, এটা করে নাই, বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। তারা একটা দলের সাথে সম্পর্ক করছে, একটা দলকে তারা সবসময় ফেভার দিচ্ছে, দলের পক্ষে থাকছে। আপনার কি ইন্ডিয়ান সরকারের সাথে কোনো ডায়ালগ বা অফিসিয়াল ডায়ালগ হয়েছে সো ফার? তো আমি গভর্নমেন্টে থাকার কারণে তো নানান, এটা তো ওয়ার্কিং রিলেশন, সেটা থাকি। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা মেসেজটা সবসময় ক্লিয়ার করছি যে জুলাইকে অ্যাকসেপ্ট করতে হবে। জুলাই বাংলাদেশের একটা গণতান্ত্রিক আন্দোলন এবং আওয়ামী লীগকে তারা যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করছে, এটা তারা ভুল করছে। এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং তাদের যে বাংলাদেশ পলিসি, এটা চেঞ্জ করতে হবে, যে বাংলাদেশকে ডমিনেট করার এবং সাউথ এশিয়াতে একটা দাদাগিরি প্রতিষ্ঠা করার, এই জায়গা থেকে ইন্ডিয়াকে সরে আসতে হবে। অর্থাৎ একটা ন্যায্য জায়গায় সম্পর্ক তৈরি করতে হবে এবং বর্ডার কিলিং থেকে শুরু করে অনেকগুলো ইস্যুস আছে ইন্ডিয়ার সাথে, এগুলো সলভ করতে হবে। আপনার কি মনে হয় ইন্ডিয়া একদিন শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিবে? আমরা তো চাই এখনই ফেরত পাঠাক। ইন্ডিয়ার উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো। কারণ শেখ হাসিনা কিন্তু এখন আদালত অনুযায়ী সে কিন্তু আসামি এবং ফাঁসির আসামি। ফলে ইন্ডিয়ার উচিত, বাংলাদেশের আইনও আছে সেই অনুযায়ী দেশে পাঠানো। তবে ইন্ডিয়া এটা আসলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার, যে সে শেখ হাসিনাকে ফেরত আনতে পারতেছে। আমরা তো এটার জন্য কথা বলে যাব, চাপ প্রয়োগ করে যাব। ছোটকালের নাহিদ ইসলামের কি স্বপ্ন ছিল যে একদিন পলিটিক্সে জড়িত হওয়ার? না, ছোটবেলায় এরকম ভাবি নাই। ছোটবেলার স্বপ্নটা কি ছিল? ছোটবেলার স্বপ্নগুলো এখন ভুলে গেছি আসলে। ছোটবেলায় অনেক কিছুই হইতে চাইছিলাম। বাট পলিটিশিয়ান, এটা যদিও আমার পলিটিক্যাল ফ্যামিলি, আমার বাবা রাজনীতির সাথে ছিল, বিরোধী রাজনীতির সাথে ছিল। ফলে পলিটিক্স আমরা ফ্যামিলিগতভাবে এক্সপেরিয়েন্স করছি। সো আপনার বাবা একজন পলিটিশিয়ান ছিলেন। বাবা পলিটিশিয়ান ছিলেন, জেল কোন খাটছেন, দল হয়ে করতেন? বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং জেল খাটছেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফলে ওই ক্রাইসিসগুলো আমরা দেখছি, যে এখানে ফ্যাসিজম, তার দমন পীড়নের অভিজ্ঞতা আমার ফ্যামিলির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যদি আমার কখনো বিএনপির রাজনীতির প্রতি অ্যাফিলিয়েশন বা ভালো লাগা কাজ করে নাই। সো আপনার কখনোই বিএনপির জন্য সফট স্পট ছিল না, অলদো আপনার বাবা বিএনপি হয়ে
পলিটিশিয়ান ছিলেন? সেটা তো ছিল, কারণ আওয়ামী বিরোধী যারা তাদের সবার প্রতি একটা নৈকট্য অনুভব করতাম, কিন্তু রাজনৈতিক জায়গায় কখনো মনে হয় না। এই কারণে তো আমি আলাদা ছাত্র সংগঠন। So, আপনার বাবা কি এখনো বিএনপি করে? না, ও এনসিপি হয়ে গেছে। দেখা গেছে আমার বাবা যাদের আন্ডারে রাজনীতি করছে হুম, তাদের এগেইনস্টে তো এখন আমরা রাইট। ইলেকশন করতেছি। সো আপনার চোখে পলিটিক্স করা এবং পলিটিক্যাল স্ট্রাগল, যে আপনার বাবা যেহেতু জেল খাচ্ছে বিকজ পলিটিক্যাল রিজনস, বাট জেল খাটার কারণগুলো আসলে কি ছিল? সেটা তো বাংলাদেশে যেটা ট্রেডিশনাল মিথ্যা মামলা, পলিটিক্যাল মামলা বলে এটাকে, রাজনৈতিক মামলা, ভুয়া মামলা, আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগের হাতে। ফলে ওগুলা আমরা দেখছি যে আমার মা জেলখানায়, তারপরে কোর্টে, নানান দৌড়াদৌড়ির মধ্যে পারিবারিক অভিজ্ঞতা আছে, কিন্তু এর বাইরেও আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসছি তখন আর আসলে বেশি তৈরি হয়েছে। 3 seasons of Scandals have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. সো ঢাকা ভার্সিটিতে আসলে কি হইতো তখন? ঢাকা ইউনিভার্সিটি একটা মানে আমাদের সমাজবিজ্ঞানে আমরা একটা থিওরি পড়তাম যে ওয়ান ডাইমেনশনাল সোসাইটি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, অর্থাৎ এমন একটা সমাজ যেই সমাজের এক ধরনের মানুষ তৈরি হয়, একই চিন্তার মানুষ। ঢাকা ইউনিভার্সিটি এরকম একটা জায়গা, আমরা বলি কনসেন্ট্রেশন ক্যাম্প হলগুলো, যেখানে হলে থাকতে হলে একটা দাসের জীবন, আপনার কোনো ডিগনিটি থাকবে না, একটা বড় ভাই কালচার থাকবে, খাওয়া দাওয়া বাজে অবস্থা, এবং রাতের বেলা আপনাকে গেস্ট রুম, যেখানে টর্চার হয়, র্যাগিং হয়, গণরুমে একসাথে গাদাগাদি করে 50 জন 100 জন থাকতেছে। যদি আমার থাকা লাগে নাই, কারণ আমার ঢাকাতে বাসা হওয়ার কারণে। ফলে কেউ কথা বলতে পারে না এবং ভিন্ন মতের কোনো সুযোগ নাই। টর্চারড হইতেছে সবাই চারিদিকে। এইটা অনেক বেশি দেখতাম যখন আমার বন্ধু-বান্ধব বা তারা এই এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করত। তো তখন মনে হলো যে এইটা হইতে পারে না। কথা বলতে হবে আমাদেরকে। আর এটার জন্য কারা দায়ী ছিল? এটা তো অবশ্যই ছাত্রলীগ করতো, বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা টোটাল একটা স্ট্রাকচার। আমাদের ন্যাশনালি আওয়ামী লীগ যেভাবে অথরিটেরিয়ানিজম তৈরি করছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে তার একটা রেপ্লিকা। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে কি আপনার রাজনীতির ভাবনাটা ছিল যে আপনি একদিন পলিটিক্সে যুক্ত হবেন, বাট ছাত্রলীগ ওয়াজ দ্য অনলি অপশন দেন, নো? রাজনীতি বলতে যেটা বোঝায়, আমি আসলে রাজনীতিকে রাজনীতি আকারে বুঝি নাই। আমি রাজনীতি বলতে স্টুডেন্ট মুভমেন্ট, অ্যাক্টিভিজম, প্রোটেস্ট এটা বুঝতাম। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্স্ট ইয়ারে বন্ধু-বান্ধবের সাথে আলোচনা করতাম যে আমরা কি কিছু চেঞ্জ করতে পারবো কিনা, করে যেতে পারবো কিনা। আরেকটা জিনিস মনে হইতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা ওভারঅল বাংলাদেশের স্টুডেন্ট জেনারেশন, তারা কিন্তু যখনই দেশে স্বৈরাচার ছিল ৬৯ এ ৯০ এ, তখনই কিন্তু তারা একটা রোল প্লে করছে। ফলে আমার মাথায় এটা কাজ করতো যে গত ১৬ বছরে বা আওয়ামী লীগ আমলে, তখন তো ১৬ বছর ছিল না, যে কেন কোন স্টুডেন্ট মুভমেন্ট গড়ে উঠতেছে না, এবং আমার অনার্সের থিসিসও ছিল এইটা, ও স্টুডেন্ট ওয়াও! মুভমেন্ট কেন গড়ে উঠতেছে না। ফলে আমার এটা সবসময় আমার এবং মনে হইতো যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাব, আমি নেক্সট জেনারেশনকে কি বলবো? যে আমার সময় আমি এরকম একটা পরিবেশ দেখছি রাষ্ট্রের, বিশ্ববিদ্যালয়ে, এবং আমি কি করছি সেটার জন্য। সো বলে এই জেনারেশন আকারে এটা আমার ব্যর্থতা হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যেখানে রাজনীতি করার সুযোগ আছে, প্রতিবাদ করার সুযোগ আছে। কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে গেলাম না। তো এইটা আমার মাথায় খুব কাজ করত। ফলে এটা সৌভাগ্যবান যে এখন মনে হয় এটলিস্ট যে এটলিস্ট এই দায়িত্বটা পালন করতে পারছি। পরবর্তী প্রজন্মকে বলার মতো। ঢাকা ভার্সিটিতে এখন যে কালচারটা আছে, আর ইউ প্রাউড অফ ইট? এখন তো অনেকখানি পরিবর্তন হইছে। বাট এখন আরো ডিফারেন্ট অনেকগুলো প্রবলেম আসতেছে। বাট ডেফিনিটলি এটা অনেক চেঞ্জ হইছে। এটা কোনো দলীয় আধিপত্য নাই কোনো একটা বিশেষ দলের বা হল কালচার। অনেক ডেভেলপিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত যাচ্ছি। ১৫ বছর ঢাকা ভার্সিটিতে যেসব কালচারাল সমস্যাগুলো দেখতে পেরেছি ফর পলিটিক্যাল রিজনস, এগুলো কি আবার ফেরত আসার চান্স আছে? চান্স তো অবশ্যই আছে, এবং সেটা যাতে আসতে না পারে সেই ব্যবস্থাই আমাদের করতে হবে। এটার জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা যাতে রেগুলার হয়। একটা ডেমোক্রেটিক পরিবেশ লাগবে বিশ্ববিদ্যালয়ে আরকি।
কারণ বিশ্ববিদ্যালয় যদি আমরা চেঞ্জ করতে না পারি তাহলে এটা এই জেনারেশন এবং এই জেনারেশনের যদি ন্যায় বিচার হবে না এবং বাংলাদেশের ছাত্ররা আর কখনোই আসলে দাঁড়াবে না রাষ্ট্রের পক্ষে আর কি বাংলাদেশের পক্ষে। কারণ এক ছাত্ররা যখনই দেখতেছে যে সে বারবার জীবন দিতেছে কিন্তু সে যদি মনে দেখে বিশ্ববিদ্যালয়ে সে একই জীবনযাপন করে, রাষ্ট্র বা সরকার তার জন্য কিছুই পরিবর্তন করে না, তাহলে সে তো আর রাজনীতিমুখী হবে না। 15-20 বছর পর যদি কোনো দিন আসে যেখানে আপনি পলিটিক্স ছেড়ে দেন, what political legacy do you want to leave behind? 15-20 বছর আমি কি করে যাচ্ছি এটার উপর নির্ভর করবে। যে প্রমিস নিয়ে এনসিপি শুরু হয়েছে, যে কমিটমেন্ট আমরা জুলাই আপরাইজিং এ দিছি সেটা আসলে কতটুকু ফুলফিল করতে পারতেছি এটার উপর নির্ভর করবে। তবে একটা জিনিস আমি চাই যে আমার ফ্যামিলি, আমার সন্তান আমার লিগেসি ধরে পলিটিক্সে না আসে, এটা আমি চাই না আর কি। এই ফ্যামিলি পলিটিক্সটা আপনি থামাতে যাবেন, ফ্যামিলি যে ডিনেস্টি পলিটিক্স যেটা আপনি ডাইনাস্টিক্যাল থামাতে যাচ্ছেন। পলিটিক্সটা আমি চাই না। ফলে এই কারণে আমি চাই না যে আমার আসতে পারে রাজনীতিতে তার যোগ্যতা দিয়ে আসুক, কিন্তু আমি চাই না আমার ফ্যামিলি বা আমার লিগেসিটা অন্য ফ্যামিলিকে বলে। এপিসোডটা সো ফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস অ্যান্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। বস, একটা কথা আছে না, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। আমরা তো সবাই একেকজন সবার মতো একটা জার্নিতে আছি, whether it's political or not. How much credit do you give to your partner for your political success so far? আমার আন্দোলনের সময় পুরোটা সময় কিন্তু হাসপাতালে বা সময়টা কিন্তু আমার সাথে ছিল। এবং আমি যেই সাফারিংস এর মধ্যে দিয়ে গেছি, একই ধরনের সাফারিংস মানসিকভাবে ও এটার মধ্যে দিয়ে গেছে। এবং হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমারটা মানুষ দেখছে, আমার জন্য মানুষ কান্নাকাটি করছে, দোয়া করছে, ভালোবাসছে। কিন্তু পিছনের গল্পটা কিন্তু মানুষ জানে না। কিন্তু আমার মতোই বা আমার থেকেও বেশি আমি বলব সাফারিংস এর মধ্যে দিয়ে কিন্তু ওকে যাইতে হইছে। ফলে এই জায়গায় আমি বলব আমি অনেক সৌভাগ্যবান যে আমি ওই ফ্যামিলি সাপোর্টটা পাইছি। আমার মা-বাবা থেকেও আমি সাপোর্টটা পাইছি আন্দোলনের সময়। এবং আন্দোলনের আগের ২-৩ বছর আসলে অনেক কষ্টকর একটা সময় ছিল আমার লাইফে। নতুন বিয়ে হইছে, চাকরি খোঁজা লাগবে বা টিউশন, এর মধ্যে আবার পলিটিক্স কন্টিনিউ করা। তো এই সময়টাতেও একটা সাপোর্ট পাইছি। এটার জন্য আমি ওর প্রতি থ্যাঙ্কফুল। ভাই, ১ মাস পর ইলেকশন হতে যাচ্ছে। Do you think this will be বাংলাদেশের ফার্স্ট truly democratic election? আমরা এটা প্রত্যাশা করি, হবে কিনা বলতে পারবো না। কারণ পলিটিক্যাল অ্যান্সার হয়ে যাবে আরকি। কারণ আমরা পলিটিক্যাল আনসার শুনতে চাই না। আমরা এটা প্রত্যাশা করি কিন্তু হ্যাঁ। we are not sure about it. আপনার কি মনে হয় এনসিপি জামাত অ্যালায়েন্স এবার নির্বাচনে জিতবে? আমার মনে হয় নির্বাচন খুবই কম্পিটিটিভ হবে। এটা একটা গুড সাইন ডেমোক্রেসির জন্য। ৬ মাস আগেও যেরকম ভাবা হইতেছিল যে হয়তো কোনো একটা দল ছাড়া আর কেউ ক্ষমতায় আসবেই না। এখন এই সিনারিটা নাই। ফলে কম্পিটিটিভ হবে। যে কেউই আসতে পারে। এবং আমরা হোপফুল থাকবো যে আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারি। গভর্নমেন্ট বা অপোজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দেই যে এই সময়টা ট্রানজিশনটা ভালোভাবে হওয়া। আমরা একটা ডেমোক্রেসির দিকে আমরা যেতে পারি কিনা। যেতে যারা পারি মনে এটাই। করতেছে যে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি করবে, আর দে রাইট টু থিংক সো? কারা মনে করতেছে এটা? এটা ম্যাটার করে। গ্রামে-গঞ্জে গেলে কিন্তু আবার ডিফারেন্ট। এটা বললাম কম্পিটিটিভ, এটা কোনো একক আমি মনে করি না এখন। ওই জায়গাটা আছে যে কোনো একটা দলই বা বিএনপি একাই ডমিনেট করতেছে বা করবে। এখানে জামাত, এনসিপি অ্যালায়েন্স তারা একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করবে এবারের নির্বাচন। ভাই, আপনার কি মনে হয় যে এবারও ভোট দিতে গিয়ে আমরা দেখতে পারবো যে মরা মানুষ থেকে শুরু করে সবাই এসে ভোট দিয়ে যেতেছে? আশা করি এটা হবে না। আমরা যারা মারা গেছে তাদেরকে এই কষ্টটা এবার করতে দিব না। আমরা আশা করব যে একটা ভালো ইলেকশন হবে। তবে আমরা আশা অনেক কিছুই করি, সবসময় তো আর হয় না। তবে যেটা ভাবা হচ্ছিল যে কোনো একটা দলই ডমিনেট করবে, এটা হবে না। এবং পার্লামেন্টেও আসলে এই ব্যালেন্সটা প্রয়োজন। কোনো একটা দল যদি অনেক বেশি মানে যেটা বলা হয় যে ২০০ এর বেশি আসন যদি আসে তাইলে কিন্তু এটা ডেমোক্রেসির জন্য ভালো হবে না। এবং আমি মনে করি না যে মাঠের পরিস্থিতিও এরকম। ফলে কম্পিটিটিভ ইলেকশন হবে এবং একটা প্রতিনিধিত্বমূলক সংসদ আমরা পাবো। নাহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়াজ এ ভেরি, ভেরি স্পেশাল এপিসোড। আপনাকে ছোট্ট একটা গিফট দিয়ে যাবো অফকোর্স আমরা।
এটা আমাদের সিগনেচার গিফট। ও থ্যাংক ইউ। মিলছে? যথেষ্ট মিলছে? হ্যাঁ। Thank you so much. And that was another episode of Scandals. Hopefully সবাই অনেক অনেক এনজয় করছে। নাহিদ ভাই একটা ডিফারেন্ট আনসেন্সার্ড, although that sounds wrong, একটা ডিফারেন্ট সাইড দেখতে পারছেন। And until next time, stay safe.